স্বাগত সবাইকে কুয়াশা ক্লাসিকে। আপনারা আছেন আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, আর আমি আপনাদের সঙ্গে আছি আরজি শারমিন। তো যারা এখনো আরজি শারমিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নোটিফিকেশন পেয়ে যান খুব সহজেই। তো আজকে যে গল্পটি আমরা শুনবো, গল্পটির নাম হচ্ছে প্রেত পুতুল। লিখেছেন রকিবুল ইসলাম রায়হান, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। তো গল্প শুরু করছি কথা না বাড়িয়ে, কারণ আমি জানি আপনারা অধীর অপেক্ষায় আছেন কখন শুরু হবে গল্প। শতাব্দীর পর শতাব্দী ধরে পুতুল এক হাস্যোজ্জ্বল নির্মলতার প্রতীক হিসেবে রয়েছে আমাদের মধ্যে। তবে মানুষের লোকবিশ্বাসে এই পুতুল এক ভিন্ন ছায়া বহন করে এসেছে। নিষ্পাপ মুখের আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের রহস্য, আতঙ্ক ও অজানা শক্তির গল্প। সেই সব কাহিনীর অন্যতম ভয়াল চরিত্র রবার্ট দ্য ডল, যে 1904 সালে পুতুলটি রবার্ট ইউজেন অটো নামের এক শিশুর হাতে আসে। প্রতিবেশীরা প্রায়ই দেখতেন বাড়িতে কেউ না থাকলেও রবার্ট নামে সেই পুতুল জানালায় দাঁড়িয়ে আছে, নড়াচড়া করত। ঠিক এমনই ভয়ঙ্কর কাহিনী আছে অ্যানাবেলকে ঘিরে। 1960 সালের দশকে দুজন নার্সের ঘরে এই নিরীহ র্যাগডি অ্যান্ড পুতুলটি নোট লিখে রেখে বেরিয়ে পড়ত। পরে এড লরেন ওয়ারেন নামের ওই দুইজন নার্স জানান, এটা কোনো সাধারণ পুতুল নয়, এ কোনো ভয়ঙ্কর অস্তিত্ব। আজও অ্যানাবেলকে কাঁচের বাক্সে বন্দি করে রাখা হয়েছে কঠোর সতর্ক বার্তার সাথে। ওদিকে জাপানের ওকিকো ডলের ঘটনা যতটা ভয়ঙ্কর ততটাই স্পর্শকাতর। 1918 সালে ছোট্ট ওকিকো মারা যাওয়ার পর তার প্রিয় পুতুলটির হঠাৎ মানুষের মতন চুল বাড়তে শুরু করে। তার চুল কেটে দিলেও তা আবার আগের মতোই ফিরে আসে। ইতালিতে তৈরি পুপা নামের পুতুল মালিকের মৃত্যুর পরেও নাকি কাচের বাক্সের মুখ খুলে বের হতে চেত, নড়াচড়া করত, এমনকি কুয়াশা জমা কাঁচে নানা বার্তাও লিখত। আর অস্ট্রেলিয়ার 200 বছরের পুরনো লেটা দ্য জিপসি ডল, যাকে দেখলে কুকুর চিৎকার করে ওঠে, আর যে ঘরে তাকে রাখা হয়েছে সে ঘরটি সবসময় হিম হয়ে থাকে। এইসব কাহিনী একসঙ্গে বুনে দেয়া ভয়ানক ইতিহাস, যা আমাদের ফিসফিস করে বলে। কখনো কখনো সবচেয়ে নিষ্পাপ মুখের আড়ালেও লুকিয়ে থাকতে পারে সবচেয়ে অন্ধকার রহস্য। আমাদের আজকের কুয়াশা ক্লাসিকের ঘটনাও এক পুতুলকে ঘিরে। সেই পুতুলকে ছাড়িয়ে যাবে অতীতের সব ভয়াবহ ঘটনা। চলুন শোনা যাক। হ্যালো। হ্যালো বাবা। তিতলি, মামুনি, কেমন আছো তুমি? ভালো না, আমার খুব মন খারাপ। হায় হায়, এখন কি হবে? আমার তিতলি মামুনির মন খারাপ থাকলে তো পাপ্পু ডগেরও মন খারাপ থাকবে, আর পাপ্পু ডগের মন খারাপ হলে তো তিতলি মামুনির একদমই ভালো লাগে না। তুমি আমাকে একদম ভালোবাসো না বাবা, একদম না। আচ্ছা, তিতলি মামুনিকে ভালো না বেশে কেউ থাকতে পারে? না, কেউ পারে না, শুধু তুমি পারো। রাগ অনেক বেশি, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, বাবা এবার এসে কান ধরে উঠবস করব। তাহলে কি তিতলি মামুনির রাগ একটু কমবে? সেটার জন্য তো আসতে হবে, তাই না বাবা? ও, এবার বুঝেছি, এই জন্যই রাগ। কিন্তু বাবা এবার কেন আসতে দেরি করছে সেটা তিতলি জিজ্ঞেস করবে না? কেন? কারণ এইবার বাবা অনেক লম্বা ছুটি নিয়ে আসবে, অনেক দিন তিতলি মামুনির সাথে থাকবে। বাবা আর তিতলি মামুনি একসাথে ঘুরতে যাবে, খেতে যাবে। আমি ওয়াফল খাবো বাবা। ওয়াফেল আর মার্শম্যালো। হ্যাঁ, মার্শম্যালো। এবার আমার তিতলি মামুনির রাগ কি একটু কমেছে? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু বাবা। ঠিক আছে মা। না, মায়ের সাথে কথা বলো। তিতলি চলে গেছে। এবার মনে হয় একটু বেশি রাগ করেছে। সন্তান হিসেবে সেটা করার তো অধিকার ওর আছে। আমি চেষ্টা করছি এবার ছুটিটা একটু বাড়িয়ে নেয়ার। মেয়ের জন্য চেষ্টাটা একটু জোরদার করলে ভালো হয়। আমার ইউনিটের আরো একজন ছুটিতে, ওর মা অসুস্থ, এজন্যই তো ঝামেলাটা হয়েছে।
মেয়ে তো আর এত কিছু বুঝবে না, আর আমাকে বোঝানোর দরকার নেই তোমার। ঠিক আছে, মেয়ের যত্ন নিও। সেটা বলতে হবে না, মেয়েটা আমারও। রাখছি। আচ্ছা মা, বাবা সবসময় এমন বাইরে বাইরে থাকে কেন? বাবার কাজটাই তো এমন। নাও হা করো। না, বাবা না এলে আমি খাবো না। তিতু, জেদ করে না মা। বাবা তো বলেছে এবার অনেক দিনের ছুটি নিয়ে আসবে। হ্যাঁ বলেছে, কিন্তু তারপরে আর আসেনি। আসবে মা, নাও খাবারটা খেয়ে নাও। ক্ষুধা নেই মা। ক্ষুধা না থাকলেও খেতে হবে, সকালে কিছুই খাওনি। আমার ভুতুনটা কোথায় গেল? ওকে এনে দাও। উফ, এই মেয়েটা এত যন্ত্রণা করে। এই তো এখানে এতগুলো পুতুল, এখান থেকে একটা নাও। না, ভুতুমকে এনে দাও। বসো এখানে, একদম উঠবে না এখান থেকে, বুঝতে পেরেছো? ঠিক আছে। এখন আবার কি এলো? তিতু, একদম উঠবে না এখান থেকে, আমি আসছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, অফিস থেকে সিডি আসছে। চিঠি? এইখানে একটা সই করতে হবে। হুম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কে এসেছে মা? পিয়ন আঙ্কেল মা। আর তোমাকে না আমি উঠতে মানা করেছি? চলো খাবারটা শেষ করবে, চলো। হ্যালো। ব্যস্ত? না না, বলো। অনেকক্ষণ ধরে কল করছি, কলই ঢুকছে না। হ্যাঁ, একটু জোরে বাতাস উঠেছে তো, নেটওয়ার্ক পাচ্ছে না। ঝড় নাকি? আই হোপ নো। বলো। চিঠি এসেছে তোমার অফিস থেকে। কিসের? কিসের আবার? সেই আগের চিঠি, শুধু ঠিকানাটা বদলেছে। ও, এতদিনে এলো। যাক, ভালোই হয়েছে। কতদিন ধরে যে চেষ্টা করছিলাম। তোমার তো ভালো হয়েছে, মেয়েকে নিয়ে এতগুলো জিনিসপত্র গোছানো। আমার উপর দিয়ে যে কি যায়। এই তো, এবারই একটু কষ্ট করতে হবে, তারপর আর সহজে এখান থেকে নড়ছি না। আসলে চিটাগাং তো সবাই থাকতে চায়, বাসায় যাতায়াত বেশি করা যায়, এজন্য কোয়ার্টার খালিই পাওয়া যায় না। অনেক ঝামেলা করে পেলাম। হুম তুমি তাহলে সব গোছগাছ শুরু করো, ঠিক আছে? হুম, ঠিক আছে। অফিস থেকে লোকজন গিয়েই সব করে দেবে। এবার দুজন বেশি লোক পাঠাতে বলেছি, তুমি শুধু সবকিছু একটু ঠিকঠাক করে দেখে নিও। ঠিক আছে, রাখছি। আ মায়া। হুম? না মানে, রাতে খেয়েছো? না, মেয়েকে খাওয়ালাম একটু আগে, এখন খাবো। ও, ও কি ঘুমিয়ে গেছে? আওয়াজ শুনছি না যে। হুম, ঘুমিয়ে গেছে। হ্যালো, হুম। আর কিছু বলবে তুমি? না মানে, না কিছু বলবো না। ঠিক আছে, রাখছি তাহলে। হুম। আবার বাড়ি বদল, শহর বদল, মানুষ বদল। বিয়ের পর থেকে এভাবেই চলছে মায়ার জীবন। মায়ার রবির বিয়ে হয়েছে বছর 5 আগে। ডাক সাইটের সুন্দরী বলতে আমরা যা বুঝি, মায়াও তাই। দুধে আলতা গায়ের রং, ছিমছাম শরীরের গঠন, আর চোখগুলো যেন কেউ অয়েল পেইন্টিং করে দিয়েছে। মায়া নামটা যেন ওর জন্যই তৈরি হয়েছে। মায়ের দিকে তাকালেই একটা অদ্ভুত মায়া লাগে যে কারো। এমন একটা মেয়ের প্রেম করে নয় অ্যারেঞ্জ ম্যারেজ হবে, তাও আবার এই যুগে, এটা ভাবতে অনেকের কষ্ট হলেও বাস্তবতা এটাই। রবির সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে মায়ের। রবি অবশ্য কম যায় না, পেটানো গায়ের গড়ন, চোখে মুখে বিচক্ষণতা। বিয়ের আগে আগে সবেমাত্র ট্রেনিং শেষ করে নেভিতে জয়েন করেছে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন বারবার শহর বদল করতে হয় মায়ার। নেভিতে চাকরি করার সূত্রে প্রায় এদিক সেদিক বদলি হয় রবি, আর বাসা পাল্টানোর সব জঞ্জাল পোহাতে হয় মায়াকে। কারণ বছরের বেশিরভাগ দিন রবি হয় ট্রেনিংয়ে থাকে, আর না হয় সমুদ্রে। বিয়ের 2 বছর পরই তাদের ঘর আলো করে আসে ফুটফুটে তিতলি। সারাক্ষণ টিড়িং বিড়িং করে বেড়ায় বলে মায়ের নাম রেখেছে তিতলি। এ মেয়েটা আসার পর মায়ের জীবন কিছুটা বদলে গেছে ঠিক, কিন্তু পুরোপুরি নয়। মায়ের রবিকে দেখলে মনে হয় পারফেক্ট কাপল, কিন্তু আসলে কি তাই? হতে পারে, আবার নাও হতে পারে। সেটা আমরা গল্পের সাথে সাথে ধীরে ধীরে জানব।
এখন বাসার জিনিসপত্র গোছাতে ভীষণ ব্যস্ত মায়া। প্রত্যেকবার রবি আসার সময় কিছু না কিছু স্পেশাল নিয়ে আসে। কখনো হরিণের নাভি, কখনো মার্বেলের টি সেট, কখনো রেশমের শাল। আর প্রত্যেকবার বাসা বদলানোর সময় লোকজন একটা না একটা কিছু ভাঙে। বিষয়টা একেবারেই অপছন্দ মায়ার। তাই বিশেষ জিনিসগুলো সে নিজে প্যাকিং করে। এবারও তাই করছে। মা, আমরা কোথায় যাব? নতুন বাসায় মা। মনু, তনু, পিকু ওরাও যাবে আমাদের সাথে? হ্যাঁ, ওরাও যাবে, কিন্তু মাঝে মাঝে বেড়াতে যাবে। আমরাও তাহলে মাঝে মাঝে বেড়াতে যাই? না, এখন থেকে আমরা ওখানেই থাকবো। না, আমার বন্ধুরা না গেলে আমি যাব না। বললাম তো, ওরা মাঝে মাঝে যাবে বেড়াতে। ভাইয়া নিন, এগুলো প্যাকিং হয়ে গেছে, একটু সাবধানে তুলবেন। হ্যাঁ, দেখি তিতু সরো, মাকে কাজ করতে দাও। না, কোনো কাজ করতে হবে না, আমি তোরটাও যাব না। সরো তো, বারবার এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, এত যন্ত্রণা পোহাতে হয় আমাকে। দেখি চলো, তোমাকে রেডি করিয়ে দিই। না, আমি যাব না, আমি যাব না। তিতু চুপচাপ চলো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, চলো। আমি যাব না মা। সালাম ম্যাডাম, আয়েন আয়েন। রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? না না, কোনো অসুবিধা হয় নাই। আপনি? আমি জগা, এখানকার কেয়ারটেকার। হো, জিনিসপত্র কি সব চলে এসেছে? হ ম্যাডাম, সব আইছে। আমি সব দেখা শুনা ভিতরে তুলছি। আয়েন আয়েন। তিতু, তিতু, তিতলি, ওঠো মা। চলে এসছি তো, দেখো কি সুন্দর বাড়ি। চলে এসেছি? হ্যাঁ হ্যাঁ, ওঠো মা, ওঠো। এই যে আম্মা যান, আসেন আসেন, চলেন। আচ্ছা আমার মা, এটা কে? এমন করে না মা, উনি তোমার একটা আঙ্কেল, আমাদের সাথেই থাকবেন। কি নাম তোমার? আমার নাম জগা। এটা আবার কেমন নাম? তিতলি, চলো ভেতরে চলো। হ আহেন। বাবা, হ্যাঁ মামুনি, বলো। বাড়িটা কত বলো জানো বাবা? ততগুলো রুম। তাই? তোমার পছন্দ হয়েছে? আর ছাদটা তত বলো। হুম, একা একা একদম ছাদে যাবে না মা। না, একা যায়নি তো, জগা গেছে আমার সাথে। জগাকে? আমার বন্ধু। ও বন্ধু, এর মধ্যে বন্ধুও বানিয়ে ফেলেছো? হ্যাঁ, আর আমার রুমটা আজকে রেডি হবে। সিলিংয়ে মা অনেকগুলো স্টার আর মন লাগিয়ে দিচ্ছে। তাই নাকি? আচ্ছা মা কোথায়? দাও তো। মা, মা, বাবা কথা বলবে। আসছি, দাও। হ্যালো, সবকিছু ঠিকঠাক আছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলেও কি কিছু করার আছে? অবশ্যই আছে। তোমার কি লাগবে বলো, আমি ব্যবস্থা করছি। দরকার নেই, এমনি তোমার ঋণের নিচে দিন দিন চাপা পড়ে যাচ্ছি। এসব কথা আর কতদিন বলবা বলো তো? বাড়ি পছন্দ হয়েছে? বাড়িটা খুব সুন্দর, বেশ পুরনো মনে হচ্ছে। ঘরগুলো বিশাল বিশাল। পছন্দ হলেই হলো। এখান থেকে আর সহজে যাচ্ছি না। তুমি তোমার মতো করে সব গুছিয়ে নাও। আচ্ছা শোনো, এই জগাটাকে? হো, তিতলি বলেছে? হ্যাঁ, বললো ওর নাকি বন্ধু। আরে, এখানকার কেয়ারটেকার, তিতলির সাথে খুব মিল হয়েছে, সারাদিন ওর পিছে পিছে ঘোরে। ভালোই হয়েছে, এত বড় বাড়ি কখন যে কোথায় যাচ্ছে, আমি তো আর সারাক্ষণ ওর পিছে পিছে ঘুরতে পারবো না। শুনলাম ছাদে টাদে নাকি যাচ্ছে, খেয়াল রেখো কিন্তু। তোমার ছুটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলো? হ্যাঁ, নেক্সট মান্থের 4-5 তারিখ নাগাদ ছুটি পেয়ে যাব। ঠিক আছে, রাখছি তাহলে। ওকে। এই হইল নিচের তালা, উপরে আরো বড়। মা, কত বড় বাসা। যত বড় বাসা তত যন্ত্রণা আমার। এই বাড়ি গোছাতে 1 মাস সময় লাগবে। আপনি এগুলা নিয়ে কোনো টেনশন করেন না তো, আমি লোকজন কয়ে রাখছি, ওরা কালকেই আইব, সব পরিষ্কার করে দিব। আপাতত
উপরে আপনাদের জন্য 2টা ঘর পরিষ্কার করে রাখছি। যাক, ভালো হলো। অন্য জায়গায় গিয়ে তো লোকই পাওয়া যায় না, আমারই সব করতে হয়। জগা কেয়ারটেকার থাকতে আপনার কোনো চিন্তা নাই। আপনাকে খাওয়ানো তৈরি করছি, গরম করে দিতেছি। আজকে খাইয়া ঘুমাই যান। একটু গরম পানির ব্যবস্থা করা যাবে? ও আসলে সেরেলাক খায় তো। যাইব মানে সব জায়গায় তো গরম পানির মেশিন লাগাই না আছে। ওই ফ্রিজার না কি জানি কয়। গিজার? হ ওইটাই। এখানে যে ঠান্ডা পড়ে, আসলে গাছগাছালি বেশি তো। এত পুরনো বাড়িতে গিজার? বাহ। সরকারি জিনিস বলে কথা, আমি গরম পানির ব্যবস্থা করতেছি। বাড়িটাতে একটা পুরনো সোদা গন্ধ আছে, আছে মাটির মায়া। শুধু বাড়ি নয়, আশেপাশের পুরো জায়গাটাতেই কেমন যেন একটা মায়া মায়া ভাব, একটা নস্টালজিক আবহাওয়া আছে। বাড়ির আশেপাশে বহু পুরনো গাছপালা। বাড়ির সীমানা পেরোলেই চোখে পড়ে পাহাড়। চট্টগ্রামের একেবারে ভেতরের দিকে একটা সরকারি বাড়ি একসময় ডাকবাংলো হিসেবে ব্যবহার হলেও এবার রবি অনেক কাহিনী কেচ্ছা করে এটা বরাদ্দ নিয়েছে। মায়ের ভীষণ ভালো লেগে যায় বাড়িটি, তবে সবচেয়ে বেশি খুশি তিতলি। এত বড় বাড়ি, এত বড় উঠোন, ছাদ, চারিদিকে সারাক্ষণ ছুটে বেড়ায় সে। আর পেছনে পেছনে সব সময় লেগে থাকে জগা। তবে মাঝে বাজারে এটা সেটা আনতে যেতে হয় জগার। তখন তিতলি একাই খেলতে থাকে। বাড়ির গেট থেকে বেরিয়ে রাস্তায় পেরোলেই একটা একচালা ঘর আছে। আগে হয়তো কোনো আর্মির চেক পয়েন্ট ছিল, এখন বন্ধ। সেখানে নিজের ছোট্ট পুতুল সংসার সাজিয়েছে তিতলি। প্রায় সেখানে গিয়ে খেলাধুলো করে। বাড়ির বারান্দা থেকে সেই ছাউনি দেখা যায়। মায়া লক্ষ্য রাখে ওর দিকে। এমনই একদিন সেখানে পুতুলের জন্য রান্না করছিল তিতলি। পুতুস, তোমার ক্ষুধা লেগেছে? এই তো রান্না হয়েই গেছে। আমাকে একটু দেবে? আমারও ক্ষুধা লেগেছে। মা! আরে আরে, ভয় পাচ্ছ কেন তিতলি? আমাকে তুমি চিনতে পারোনি? না, কে তুমি? ওই যে কাল যে একটা পুতুল রেখে গিয়েছিলাম। কোন পুতুল? ওই তো তোমার পেছনে। এটা এটা কোত্থেকে এলো? আমি ভুলে রেখে গিয়েছিলাম। নিয়ে যাও। পুতুলের তো ক্ষুধা লেগেছে, ওকে একটু খাইয়ে দেবে না? হ্যাঁ, রান্না তো হয়েই গেছে। তিতলি, তিতলি, কি করছো ওখানে? লুকাও লুকাও, মা তোমাকে দেখলে বকবে। কার সাথে কথা বলছো? পুতুসের সাথে মা। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। অনেক খেলেছো, চলে আসো। আসছি মা। এই শোনো, তুমি কাল এসো। হ্যাঁ আচ্ছা, তাহলে পুতুলটা তোমার কাছে রেখে দাও, আমি কাল এসে নিয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে, দাও। ওর নাম কি? তুমি একটা নাম দিয়ে দাও। ঠিক আছে, ওর নাম হলো তাবুবু। আচ্ছা ঠিক আছে, তাহলে তাবুবুকে তোমাকেই দিয়ে দিলাম। ঠিক আছে? তিতলি, আমি যাই। হ্যাঁ, টাটা। তিতু, তাড়াতাড়ি ঘুমাও। তিতু ঘুমাচ্ছে তো। এটা তোর ঘুম? ঘুমা তাড়াতাড়ি। আচ্ছা মা, বাবা তবে আসবে? তাড়াতাড়ি আসবে, এখন ঘুমাও। ঠিক আছে। কে কে ওখানে? কে? জগা? জগা, জি ম্যাডাম। তুমি কি ওপরে এসেছিলে? না তো ম্যাডাম। ও, কেন, কিছু হইছে? এদিকে কি চোর টোর আসে নাকি? কি যে কর না ম্যাডাম, জগা যেখানে আসে সেখানে চোরের বাপের আসা সাহস আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গেটগুলো একটু ভালো করে আটকে দিও তবু। আপনি নিশ্চিন্তে ঘুম যান, আমি আছি। আচ্ছা শোনো, তুমি কি কালকে চলে যাবে? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমার সাথেই থাকবে, ঠিক আছে?
আমরা অনেক খেলা করব। তিতলি, আরে তিতলি কোথায় গেল? এত রাতে তিতলির হাসির শব্দ, কার সাথে হাসছে? তোমার ক্ষুধা লেগেছে? কি খাবে তুমি? তিতলি, এই তিতলি, এত রাতে তুমি এখানে কি করছো? কিছু না মা। কিছু না মানে? কার সাথে কথা বলছিলে? তাবুর সাথে। এত রাতে এখানে পুতুল নিয়ে বসে আছো, রাখো এটা। আস্তে মা, তাবু ব্যথা পাবে তো। চুপচাপ চলো আমার সাথে, চলো। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েটা ওই পুতুলটা কোথায়? তিতলির কাছে। আমি দেখছি। তিতলি, তিতলি। রবি, রবি শোনো। তোমার ক্ষুধা লেগেছে তাবু? তিতলি, কি করছো এখানে? কি ব্যাপার, কথা বলছো না কেন? কিছু না। সারাক্ষণ পুতুল নিয়ে খেলা। দেখে দাও, এদিকে দাও। ওকে কিছু করো না বাবা, তাহলে তোমাকেও খেয়ে ফেলবে, ওই ডগার মতো। বেয়াদব মেয়ে, মুখে মুখে কথা বলা শিখেছো? রবি আস্তে। দেখি, এদিকে দাও, দাও। মা, তাবুকে নিয়ে যেতে মানা করো মা। রবি, রবি আমার কথাটা শোনো রবি। এই লাইটারটা নিয়ে আসো তো। রবি প্লিজ। যা বলছি সেটা করো। না, তাবু খুব রেগে গেছে, ও আবার আসবে। চুপ, একদম চুপ। চুপচাপ চলো, ঘুমাবে। বেশি পাকা পাকা কথা বলা শিখেছো। রবি, আমি দেখছি। তিতু চলো মা, আমার সাথে চলো। ধীরে ধীরে সব বদলে যেতে থাকলো। তিতলি কেমন যেন হয়ে গেল, ঠিক মতো কথা বলে না, আগের মতো ছোটাছুটিও করে না, চুপচাপ শুধু ওই তাবুবু নামের পুতুলটা নিয়ে বসে থাকে আর সারাদিন তার সাথে কথা বলে। এদিকে রাত করে বাড়িতে কিছু একটার উপস্থিতি অনুভব করে মায়া। তার প্রায় মনে হয় দরজার আড়াল থেকে কেউ উঁকি মেরে ওকে দেখছে। হাঁটাহাঁটি করার শব্দও পায়, কিন্তু বাড়ি থেকে কখনোই কিছু চুরি হয়নি। সবকিছু মিলিয়ে মায়ের খুব অস্থির লাগতে শুরু করলো ওই বাড়িতে। আর তিতলির কোলে ওই পুতুলটাকে দেখি কেমন যেন অস্বস্তি কাজ করে মায়ার। কয়েকবার পুতুলটাকে আলমারিতে তুলেও রেখেছে, কিন্তু কি করে আবার সেটা তিতলির কাছে পৌঁছে যায় কিছু বুঝতে পারছে না সে। এদিকে দিন দিন তিতলি ভীষণ শুকিয়ে যেতে থাকলো, সব হাড়গুলো গোনা যায়। অথচ বেশ হৃষ্টপুষ্ট বাচ্চাই ছিল তিতলি। চোখ মুখও কেমন ফ্যাকাশে হয়ে গেছে। বেশ কয়েকবার ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয় তিতলিকে। ডাক্তার ওষুধও দিয়েছে আর বলেছে তিতলির রক্ত শূন্যতা আছে, কিন্তু এর ঠিক কারণটা অনেক পরীক্ষা নিরীক্ষা করেও বের করতে পারেনি ডাক্তাররা। মায়ের বারবার মনে হলো যত যাই হোক সব সমস্যার গোড়া ওই পুতুলটা। অবশেষে না পেরে একটা সমাধান খুঁজে বের করলো মায়া। ঘুমিয়ে গেছে? হুম। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মেয়েটার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। আমিও কিছু বুঝতে পারছি না রবি। আচ্ছা শোনো, তুমি অন্য একটা বাসায় অ্যালট করো। আমার মনে হয় এখান থেকে চলে যাওয়াটা ভালো। আমি ওইটাই ভাবছি। দেখি কাল সকালে অফিসে গিয়ে কথা বলবো। আমার দিকে তাকাও। মায়া, মায়া, চিন্তা করো না, আমি আছি তো, আমি সব ঠিক করে দিব। এখন ঘুমাও। জগা,
জগা, জি ম্যাডাম। শোনো, আমার একটা কাজ করে দাও তো। কি কাজ ম্যাডাম? এই যে এই হতচ্ছাড়া পুতুলটা, এটা দূরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবে। এইটা তো তিতলিমার খুব পছন্দের ম্যাডাম। না, আমার একেবারেই পছন্দ না। যাও, নিয়ে যাও। আর শোনো, লুকিয়ে নিয়ে যাবে, তিতলি যেন টের না পায়। আচ্ছা। আমার তাবুবু কোথায় মা? আমি কিভাবে বলবো? তুমি তো সারাক্ষণ কোলে নিয়ে থাকো, দেখো কোথায় রেখেছো। তুমি মিথ্যা বলছো মা। কি? তুমি জগাকে বলেছ তাবুবুকে তোমার পছন্দ না, ওকে ফেলে দিয়ে আসতে। জগা ওকে ওই জঙ্গলে ঝোপের মধ্যে ফেলে দিয়ে এসেছে। জগা বাড়ির দিকেই আসছে মা। তিতু, এসব কথা তোমাকে কে বলেছে? আর আর তুই এভাবে কথা বলছিস কেন আমার সাথে? হ্যাঁ, তাবুবু আবার আসবে মা, ওর অনেক ক্ষুধা লেগেছে। তাবুবু আসবে তো। ম্যাম সাহেব ওই কি কি হয়েছে কি? না কিছু না। ওকে ওভাবে ফেলে এসে তুমি ঠিক করনি জগা। ও খুব রেগে গেছে, আর লেগে গেলে ওর খুব ক্ষুধা লাগে। আরে তিতলিমা শোনো, চলো আমরা খেলতে যাই। তিতলিমা। মেয়েটার যে কি হলো কিছুই বুঝতে পারছি না আমি। আমার মনে হয় আপনি ঠিকই করছেন ম্যাডাম। মানে? হেডাই তো কইতাছিলাম, কি যে কাণ্ড হইছে। কি হয়েছে? আমি ওই পুতলাটারে লইয়া এমনি জঙ্গলের ধারে ফালাইতে গেছিলাম। ও মা গো মা, একটুখানি হাঁটার পরেই দেখি পুতলাটা না রাস্তার মধ্যে পইরা আছে। একবার দুইবার না, 3-4বার এই ঘটনা ঘটছে। কি বলো? হ, এরপর আমি মাটি খুইরা পুতলাটা পুইত্তা থুইছি। আমার মনে হয় পুতলাটার মধ্যে কিছু একটা আছিল ম্যাডাম। আচ্ছা, ওইটা কইতে কিনা দিছিলেন আপনি? সেটা তো খেয়াল করিনি। ওই পুতুলটা এলো কোথা থেকে? এমন পুতুল আমি কিনে দিয়েছিলাম মনে পড়ছে না। বুঝছি ম্যাডাম, একখান কথা কই। আমার খোঁজে একজন খুব নামি দামি ফকির আছে, খুব পরেশগার লোক, মেলা মাইনষের উপকার করছে। হের লগে 4টা জিন থায়, হ্যারে একটা খবর দেই। না 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 না, এসবের দরকার নেই, আমি এসবে বিশ্বাস করি না। তিতলিমার শৈলের যে অবস্থা, মেলা ওষুধপাতি তো খাওয়াইলেন, একবার আইতে কই, শুনে না কি কয়। ঠিক আছে, আসতে বলো তাহলে। আমি কাইলি আইতে কইতেছি। এত রাইট আবার কেডা এলো? মেম সাহেব মনে হয়। আরে এখানে তো কেউ নাই। আরে এত রাইতে হাসে কেটা? এই কেটা কেটা ওইনে? আমাকে ফেলে এসেছিস কেন? কেডা? উমাগো, এ তো ওই পুতলাটাই। আমার খুব ক্ষুধা লাগছে। আমারে মাফ করে দাও, মাফ করে দাও আমারে। আমাকে ফেলে এসেছিলি না? না 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 না। কে? রবি, রবি, রবি ওঠো। আমাকে জ্বালিয়ে ঠিক করিস নি, আমি রেগে আছি, খুব রেগে আছি, আমায় ক্ষুধা লেগেছে। রবি, হ্যাঁ, কি কি হয়েছে? ওই ওই পুতুলটা এসেছিল। কি উল্টাপাল্টা কথা বলছো? ওটা তো পুরো ছাই হয়ে গেছে। ওইটা তিতলি। চলো তো। আমি জানতাম তুমি আসবে তাবুবু। তিতলি, এই পুতুল তুমি কোত্থেকে পেলে? কথা বলো না, তাবুবু ঘুমাবে।
আমি 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 দেখছি, কাল সকালেই এখান থেকে চলে যাব। তিতলি, তোমার পুতুল ঘুমাক, তুমি চলো। না, আমি তাবুর সাথে ঘুমাবো। যাও যাও, এখান থেকে তোমরা যাও যাও। শোনো, আমি একটু বেরোচ্ছি, থানায় কথা বলতে হবে। জগার কেসটা তো সলভ হয়নি, কথা না বলে যাওয়া যাবে না। আমি সব ব্যবস্থা করিয়ে আসবো, তুমি সব গুছিয়ে নাও। আর তিতলির দিকে খেয়াল রাখো। ঠিক আছে। উফ, নিশ্চয়ই কিছু ফেলে গেছে। আসছি। কেমন আছো তুমি মায়া? মিহির, তুমি? চিনতে পেরেছো তাহলে? আমি তো ভেবেছিলাম চিনতেই পারবে না। তুমি এখানে? কেমন চলছে তোমার সংসার মায়া? খুব তো ভালোই গুছিয়ে নিয়েছো। তুমি এখানকার ঠিকানা পেলে কি করে? তিতলি ভালো আছে? এখন তো শরীর কেমন আছে? বেশি কষ্ট হচ্ছে না তো? মানে? তিতলিকে ওই পুতুলটা আমিই দিয়েছি। তুমি তুমি আমার মেয়ের সাথে? এত বড় সাহস তোমার! আস্তে ছাড়ো, এখনো তো কিছুই করিনি। যা হবার আজ রাতেই হবে। আজই তো অমাবস্যা। মানে? এতদিন ধরে একটু একটু করে রক্ত খেয়েছে তিতলির শরীর থেকে, আজ সবটুকু খেয়ে ফেলবে। মিহির, আমার মেয়ের কিছু হলে আমি খুন করে ফেলবো তোমাকে। আমার জীবনের প্রতি তেমন একটা মায়া নেই, মায়া তো চলে গেছে অনেক আগে। কি চাও তুমি? সারাটা জীবন ধরে একটা জিনিসই শুধু চেয়েছি, মায়া। মিহির, তুমি কি পাগল হয়ে গেছো? এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করেছি মায়া। চলো তাহলে। অসম্ভব। মেয়েকে বাঁচাতে চাও না? সময় কিন্তু আর বেশি নেই। মিহির, প্লিজ। তোমাকে ছাড়া তোমার মেয়ে আর রবি দুজন বাঁচতে পারবে, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মায়া। তাই তো এত বছর প্রেত সাধনা করে ওকে বশ করেছি, তারপর ওই পুতুলের ভিতর দিয়ে তিতলির কাছে পাঠিয়ে দিয়েছি। আমার মেয়েকে ছেড়ে দাও মিহির, প্লিজ প্লিজ। অবশ্যই, তুমি চলো আমার সাথে, তিতলির কিচ্ছু হবে না। তা বুবুকে আমরা সাথেই নিয়ে যাব। চলো মায়া, চলো। কি ব্যাপার, দরজা খুলছে না কেন? আরে, দরজা তো খোলাই। মায়া, মায়া! তিতলি, কি হয়েছে মামুনি? মা চলে গেছে বাবা। কোথায়? আমার একটা বন্ধুর সাথে। বন্ধুর সাথে? কোন বন্ধু? একটা মিনিট মা, একটু দাঁড়াও। রবি, তোমার কাছে আমি ঋণী থাকলাম। আমার অতীত জেনেও তুমি আমাকে যা কিছু দিয়েছ সেটা আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি আমাকে আমার অতীত থেকে বের করে আনতে চাইলেও আমার অতীত আমাকে ছাড়লো না রবি। মিহির আমার জীবনে আবার ফিরে এসেছে। 5 বছর আগে ওকে ফিরিয়ে দিয়ে তোমার সাথে সংসার করতে এসেছিলাম, কিন্তু এবার ওকে আর ফেরাতে পারলাম না। তুমি আমাকে খুব ঘৃণা করবে আমি জানি, তাতে আমার আপত্তি নেই। তোমাকে তো আমি কিছুই দিতে পারিনি, তিতলিকে দিয়ে গেলাম। ওর যত্ন নিও, ওকে কোনোদিন আমার কথা মনে করিয়ে দিও না। ভালো থেকো রবি। মায়া। বাবা, তুমি কাঁদছো কেন বাবা? মা কোথায় গেছে বাবা? বাবা, ও বাবা। রবির কিছুতেই বিশ্বাস হচ্ছে না মায়া তার সাথে এমন করতে পারে। 5 বছর আগে যখন মায়াকে দেখতে গিয়েছিল, সেদিনই মিহিরের কথা মায়া রবিকে বলেছিল। মিহিরের সাথে অনেক দিনের প্রেম ছিল মায়ার, কিন্তু মিহির ছিল নেশায় আসক্ত। মায়া অনেক চেষ্টা করেছে পরিবারের বিরুদ্ধে গিয়ে মিহিরকে ফেরাতে,
কিন্তু পারিনি। অবশেষে রাগে জেদে রবিকে বিয়ে করেছিল। মায়ের অতীতে সে ক্ষত রবি কোনোদিন মনে করিয়ে দেয়নি, কিন্তু সেই ক্ষতই যে রবিকে ক্ষত বিক্ষত করে ফেলবে সে কখনো ভাবেনি। তিতলিকে নিয়ে সেদিনই ওখান থেকে চলে আসে রবি। মায়াও চিঠিতে ইচ্ছে করেই সত্যটা লেখেনি, কারণ সত্যটা জানলে রবি যেভাবেই হোক মায়াকে খুঁজে বের করত, আর সেটা তিতলির জন্য ভালো হতো না। রবি এর মধ্যেই প্রচণ্ড ঘৃণা করতে শুরু করেছিল মায়াকে। আর এর মধ্যেই আরও একটা খবর আসে রবির কাছে। পাহাড়ের একটা জুম ঘরে দুটো লাশ পাওয়া গেছে, একজন পুরুষ আর একজন নারী। পুরুষটাকে ছুরিকাঘাত করে মারা হয়েছে, আর নারীর লাশটি সিলিংয়ের সাথে ঝুলছিল। রবিকে খবর দেওয়া হয়েছিল লাশ শনাক্ত করতে। সেটা মায়েরই লাশ। মায়া নিজ হাতে খুন করেছে মিহিরকে, কারণ মিহিরের রক্তমাখা ছুরিতে মায়েরই ফিঙ্গারপ্রিন্ট ছিল। রবি এসবের কিছুই বুঝতে পারেনি। ওই জুম ঘর থেকে পুলিশ সব এভিডেন্স সংগ্রহ করে। সেগুলোর মধ্যে ছিল একটা অদ্ভুত চেহারার পুতুল। রবি এক দেখাতেই সে পুতুলটাকে চিনে ফেলেছিল। পুলিশকে অনুরোধ করেছিল কেস ডিসমিস হয়ে গেলে পুতুলটাকে যেন পুড়িয়ে দেয়া হয়। মায়ের এই মৃত্যু রবির কাছে আজন্ম রহস্য হয়ে রইল। আর টাবুবু, সে পড়ে রইল পুলিশ স্টেশনে। কে জানে পুলিশের তাকে পোড়ানোর কথা মনে থাকবে কিনা। তো বন্ধুরা, এই ছিল আজকের কুয়াশা ক্লাসিকের গল্প, যার নাম প্রেত পুতুল। লিখেছেন রকিবুল ইসলাম রায়হান এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আর আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম গল্প পড়ে শোনাতে আমি আরজে শারমিন। সবাই খুব ভালো থাকবেন। প্রচন্ড ঠান্ডা পড়েছে, তাই ঠান্ডায় সাবধানে থাকবেন আর ভয় পাবেন না একদম, কারণ যে গল্পটি শুনলেন এটা ভূতের গল্প। তা আমি শুরুর দিকে কুয়াশায় সবসময় বলতাম, যখন কুয়াশা ছিল, ক্লাসিক ছিল না, যে ভূত বলে কিছু নেই, কিন্তু ভয় বলে একটা জিনিস আছে। আর সে ভয়টাই আমাদেরকে বিশ্বাস করায় যে হয়তো ভূত থাকতেও পারে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।